জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুরের মানুষপুত্রের মধ্যে ঠাকুরের ভাব তো থাকবেই। সেই অন্তর্মুখিতা, ভাবতন্ময়তা সবই তো ছিল রাখাল মহারাজের মধ্যে। এ তো আমরা জানি সবাই। তবে কি জানেন, এরই সাথে রাখাল মহারাজের মধ্যে যেন একটি ছোট্ট শিশুও বাস করত। সময়ে সময়ে তা প্রকাশ পেয়ে যেত। এই বিষয়ে মুক্তেশ্বরানন্দ মহারাজ বলছেন, মহারাজ তখন ভুবনেশ্বর মঠে আছেন। থালার চারিদিকে রকমারি খাবার দেখে না মহারাজ ছোট ছেলের মতো খুশি হয়ে উঠতেন, কিন্তু মুখে দিতেন একটু আধটু, প্রায় সবই পড়ে থাকত। তিনি বলতেন, যখন খাবার বয়স ছিল জুটত না। তপস্যার সময় কুসুম সরাবরাদি স্থানে শুকনো বাজরার রুটি শুধু নুন দিয়ে খেতে হতো, তাও পেট ভরা জুটত না। জল খেয়ে পেট ভরাতে হতো। এখন খেতে পারি না কি না, তাই এত জুটছে। এই খাবার নিয়ে মহারাজ অদ্ভুত কিছু কাণ্ড করতেন। এই গতানুগতিক চেনা খাবারকেই বিভিন্নভাবে ব্যবহার করে না তার সব অদ্ভুত অদ্ভুত নাম দিতেন তিনি। এই যেমন ধরুন, খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর যেসব অন্ন ব্যঞ্জনাদি বেঁচে যেত, তার থেকেই কিছু কিছু নিয়ে না একটা বাটিতে মিশিয়ে রাখতেন। তার নাম দিতেন গালগপ্পা। আমরা সকলেই সেই প্রসাদ খেতুম। কখনো বা কাউকে ডেকে নিয়ে নিজেই দিতেন। তারপরে ধরুন, যেসব ফল উদ্বৃত্ত হতো, দুধ, মিষ্টি, এগুলোকে আবার একটা বাটিতে মেশাতেন। কখনো কখনো আবার তার থেকে একটু মুখে দিয়ে চেখে দেখতেন কেমন হয়েছে। এই বস্তুটির আবার নাম দিয়েছিলেন মহারাজ উইলিয়াম ভট। তেমনিভাবেই আরেকটি খাবারের নাম দিয়েছিলেন গোপাল গপ্পা। কি ছিল সেইটা? এই ধরুন, শীতের সময় সকালবেলায় এক এক দিন এই গোপাল গপ্পা তৈরি করতেন সকলের জন্যে। তাতে সোনামুগের ডাল, আতপ চাল, কড়াইশুঁটি, ধনেপাতা, আলু, বিট, গাজর, কখনো কখনো আবার খোয়া ক্ষীর থাকতো, ঘিও থাকতো। তৈরি করতেন অতি উপাদেয় খিচুড়ি। নিজেও একটু খেতেন, নইলে সকালে তিনি প্রায় কিছুই খেতেন না। এই গোপাল গপ্পার সঙ্গে কখনো কখনো একটা চাটনিও থাকতো। মনাক্কা বা কিশমিশ, খেজুর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তেঁতুল, চিনি, নুন এসব একসঙ্গে বেটে সেই চাটনিটা তৈরি হতো। অনেকটা দেখতে হতো চ্যবনপ্রাশের মতো। তারপরে ধরুন চা, একরকম চা। পূজনীয় মহারাজ তার নাম দিয়েছিলেন মোগলাই চা। কেমন ছিল সেটি? ফুটন্ত দুধে পরিমাণ মতো গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ন্যাকড়ায় বেঁধে সেদ্ধ করা হতো। কখনো আখনির জল আগে করে নিয়ে দুধে মেশানো হতো। আলাদা চায়ের জল তৈরি করে সেই দুধে ছাড়া হতো। সব শেষে তাতে জাফরান আর চিনি মেশানো হতো। এই যে চা হলো, এই চায়ের নামই মহারাজ দিয়েছিলেন মোগলাই চা। শীতকালে বা বিশেষ সব উৎসব হতো না, সেই সময় এই মোগলাই চা করে সকলকে খাওয়াতে ভালোবাসতেন। ভাবুন তো বন্ধুরা, এই যেন এক অচেনা ব্রহ্মানন্দ মহারাজ, তাই না? আরও আছে জানেন, সেই সময় অর্থাৎ ওই মহারাজদের সময়ে গোলকধাম বলে একটি খেলা খুব জনপ্রিয় ছিল। অনেকটা সম্ভবত এখনকার লুডোর মতোই। ওই দান বা চাল দিতে দিতে গোলকধাম প্রাপ্ত হতে হবে। এই মুক্তেশ্বরানন্দ মহারাজই স্মৃতিচারণায় বলছেন, 1918 সাল, মহারাজ তখন বলরামবাবুর বাড়িতে আছেন। একদিন তার ইচ্ছে হলো গোলকধাম খেলবেন। ছোট ছোট ছেলেমেয়েরা গোলকধাম খেলতো। একজনকে বলে বাড়ির ভেতর থেকে গোলকধাম আনানো হলো। যে ঘরে মহারাজ শুতেন সেই ঘরের মেঝেতে গালচে পাতা ছিল। মহারাজ গোলকধাম পেতে নিজে বসলেন আর আমাকে, মহামায়া আর চিনিকে ডাকতে বললেন। মহামায়া আর চিনি তখন খুব ছোট ছিল। তাদের দুজনের মধ্যে আবার সই পাতানো ছিল। তাদের সেই শিশুসুলভ দুষ্টুমি, ছোটাছুটি, হুটোপুটি আর আনন্দ উচ্ছল হাসি খুশিতে অন্দরমহল আর বহির্মহল একেবারে মুখরিত থাকত। আবার অল্পেতেই বিবাদ বিসম্বাদেরও অন্ত ছিল না। আমি তাদের কাছে ডেকে নিয়ে এলুম।
তারা খুব আনন্দের সঙ্গে মহারাজের সঙ্গে গোলকধাম খেলতে আরম্ভ করে দিল। মহারাজ আবার আমাকে টেনে বললেন, তুইও খেলবি আয়। মহারাজ গোলকধামের কড়ি নিয়ে যেমন দান চাললেন, 7 চিত হলো, অর্থাৎ মহারাজ গোলকধাম প্রাপ্ত হয়ে গেলেন। খেলা চলতে লাগলো। সেবক মানে আমি, চিনি আর মহামায়া, মহারাজ আমাকে আবার দান দেখিয়ে দিতে লাগলেন। শেষে মহারাজ যেন আমার হয়েই খেলা খেলতে লাগলেন, যাতে আমি তাড়াতাড়ি গোলকধাম প্রাপ্ত হই। সেদিকে আবার নজর রেখে মাঝে মাঝে দরকার মতো কড়ি চিৎ করে দিচ্ছিলেন, আবার উল্টেও দিচ্ছিলেন। মহারাজকে এইরকম করতে দেখে খুব রাগ করে মহামায়া বলে উঠল, আপনি বেইমানি করছেন মহারাজ, তাহলে খেলবো না। মহারাজও ছেলে মানুষের মতন রেগে উঠে বললেন, তুই খেলতে পারিস না আর আমি বেইমানি করছি? ও ভালো খেলছে তাই দেখিয়ে দিচ্ছি। মজার এই মহারাজ 4-5 চালেই আমাকে গোলকধাম নিয়ে এলেন। সত্যি এই ত্যাগ তিতিক্ষা তপস্যার বাইরেও পূজনীয় মহারাজ কেমন মাতিয়ে রাখতেন সবাইকে। তাই তো তিনি যেখানেই থাকতেন তাঁর আকর্ষণেই সবাই ছুটে ছুটে আসত। তাঁর কাছেই সুখ দুঃখের কথা বলে হালকা হতো, যেমন হালকা হয়েছিল কুসুম আর হরিমতি। স্মৃতিচারণায় মুক্তেশ্বরানন্দ মহারাজ জানাচ্ছেন, এই কুসুম আর হরিমতি চিতপুরে বাস করত। হরিমতির থেকে কুসুম বয়সে কিছুটা বড় ছিল। তাদের প্রথম জীবন ভালোভাবে কাটেনি। কুসুম পরে কীর্তন গান করে জীবিকা নির্বাহ করত, আর তারা দুজনে শান্তির সন্ধানে ঘুরে বেড়াত। কোনো রকমে তারা মহারাজের সন্ধান পেয়ে একদিন বলরাম ভবনে তাকে দর্শন করতে এলো আর তার চরণ স্পর্শ করে প্রণাম করল। মহারাজ কোনো বাধা দিলেন না বা কোনো রকম সংকোচও দেখালেন না। তারা কিছু ফল মিষ্টি এনেছিল। মহারাজের আদেশে চাকরদের মধ্যে তা বিলিয়ে দেওয়া হলো। কয়েকদিন পরে তারা আবার মহারাজকে দর্শন করতে আসে। মহারাজ সেদিন খাটের ওপর বসেছিলেন। হরিমতি তাকে প্রণাম করে দূরে বসল, কিন্তু কুসুম গেল না। মহারাজের পায়ে হাতটি রেখে নিচেই বসল আর সুখ দুঃখের কথা বলতে লাগলো। তার ভাব দেখে মনে হচ্ছিল মেয়ে বাবার কাছে এসেছে, যেন দুঃখিনী মেয়ে কত দুঃখ ভোগের পর দুঃখের বোঝা লাঘব করতে পারেন যিনি, সেই আপনজনকে খুঁজে পেয়েছে। চক্ষু ছলো ছলো। মহারাজ বলে উঠলেন, কুসুম, তুমি তো কীর্তন করো, আমাকে তোমার গান শোনাবে না? একটা গান গাও। কুসুম গান ধরল, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে। 2-1 পংক্তি গেয়ে আর গাইতে পারল না। কান্নায় ভেঙে পড়ল মহারাজের পায়ে মাথাটি দিয়ে, আর মাথায় হাত বুলোতে বুলোতে মহারাজ তাকে সান্ত্বনা দিতে লাগলেন। হরিমতির চোখেও তখন জল দেখা গেল। তারা প্রণাম করে চলে যাওয়ার পর মহারাজ হঠাৎ বলে উঠলেন, হরিমতি মেয়েটি খুব ভালো, কেন যে ওদের এমন জীবন হলো বোঝা যায় না। আসলে আশ্রয়, জানেন বন্ধুরা, এই হলো আশ্রয়, পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের আশ্রয়। সেই যে একটা গান আছে না, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। ওই মাস্তুলে বসেই নিশ্চিন্ত থাকতো পাখিটা, ওইভাবেই পেরিয়ে গিয়েছিল ভবনদীর পার। ঠিক তেমনি ওই ঠাকুরেরই মানুষপুত্র ব্রহ্মানন্দ মহারাজের মাস্তুলে বসে, অর্থাৎ তার সান্নিধ্যে এসে কত মানুষ যে নিশ্চিন্তে সুখ দুঃখের পারে চলে গেছে, কেই বা তার খবর রাখে। যাই হোক, আজ তাহলে এইখানেই সৎপ্রসঙ্গ পর্ব 116 শেষ করলাম বন্ধুরা। আপনাদের কাছে বিনম্র অনুরোধ রাখলাম, পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, উৎসাহ পাব। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।